মাঠের মোড়ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান শুরু করবে মন্ত্রণালয়। বস্তা প্রাপ্তি নিয়ে শঙ্কায় চালকল মালিকরা। এবং চিংড়ির পরিবর্তে কাঁকড়া চাষে ঝুঁকছেন দক্ষিণের চাষিরা, যাচ্ছে বিদেশেও। স্বল্প সময়ে মিলছে বাড়তি মুনাফা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস টুডেতে। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে যাচ্ছি পুরো খবরে। সরকারের নির্দেশনা পেয়ে যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। খতিয়ে দেখা হচ্ছে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। অভিযোগের প্রমাণ পেলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, জামাত নিয়ন্ত্রিত এইসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা না গেলে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে না। ব্যাংক, নন ব্যাংক ও বিমা সহ অন্তত 40টির বেশি আর্থিক প্রতিষ্ঠানের মালিকানা জামাত শিবিরের হাতে। এর বাইরেও সংগঠনটির নিয়ন্ত্রণে আছে হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি কোচিং সেন্টারও। দেশে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায় জামাত শিবিরের নেতারা। অভিযোগ ওঠে, এসব কর্মকাণ্ডে অর্থায়ন মেলে দলটির নিয়ন্ত্রণে থাকা ব্যবসা ও সেবামূলক প্রতিষ্ঠানের তহবিল থেকে। দাবি ওঠে ব্যবস্থা নেওয়ার। তাদের যে প্রতিষ্ঠান আছে সেখানে যদি প্রপার মনিটরিং করা হয় তাহলে হয়তো তাদের এই ধরনের বিধ্বংসী কার্যক্রম থেকে বাংলাদেশ মুক্তি পাবে। যারা স্বাধীনতাই চায় না তাদের এই স্বাধীন বাংলাদেশে ব্যবসা করার কোনো অধিকার নেই। জামাতের যে অর্থায়ন এটা বন্ধ করতে পারলেই দেশে পেট্রোল বোমা সহ যে ধরনের বিদেশি হত্যা সহ সহিংসতা চলমান আছে এটা নির্মূল হবে। জামাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থায়ন রোধে প্রয়োজনে বসাতে হবে প্রশাসকও। ওখানে যেসব লোকরা কর্মচারী ছিলেন তাদের ট্যাক্স রিটার্ন এবং তাদের আয় ব্যয়ের হিসাব ইনভেস্টিগেট করা দরকার। মুনাফার ব্যবহারের ফান্ড ফ্লোটাও উদ্ঘাটন করা দরকার। যেই মুনাফা উপার্জিত হতো সেই মুনাফার একটি অংশ জামাতের তহবিলে চাঁদা হিসাবে বা জঙ্গিবাদের লোকদের কাছে ট্রান্সফার করে দেওয়া হতো। দেরিতে হলেও জামাত শিবির নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ সংক্রান্ত নির্দেশনা হাতে পেয়েছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ প্রমাণ হলে নিবন্ধন বাতিল হবে জামাত শিবির নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর। আইনি ব্যবস্থা নেওয়া হবে নাশকতায় মদতদাতা কর্মকর্তাদের বিরুদ্ধেও। গ্রস ভায়োলেশনের কোনো আইনের জন্য হলে সেগুলোর লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া যায়। ভায়োলেশনের মাত্রা যত বেশি হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শাস্তিও তত বৃহৎ হবে। শুধু ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান নয়, পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে যুদ্ধাপরাধী জামাত শিবিরের সব ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর শ্রীডাপ মিলনায়তনে স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেই অনুষ্ঠানে। তারা অনেকেই আবহাওয়া পরিমণ্ডলের দ্বারা বৈরী আচরণের মধ্যে অবস্থান করে। তাদের অনেকেই আবার বেশিরভাগই, অনেক ক্ষেত্রে যে বেশিরভাগই এই মুহূর্তে বিভিন্ন ধরনের সহিংসতা এবং সংঘর্ষের ভিতরে অভ্যন্তরীণভাবে লিপ্ত। সেহেতু এই দেশটা কিন্তু, এই গোষ্ঠীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই জন্য বলা হয়েছে যে পৃথিবীতে থেকে যদি দারিদ্র দূরীকরণ করতে হয়, যদি অসাম্য দূরীকরণ করতে হয়, তাহলে সেটা স্বল্পোন্নত দেশের দূরীকরণের উপরই নির্ভর করবে। এই সমস্ত দেশে এখন 400 মিলিয়ন বা 40 কোটি গরিব মানুষ অবস্থান করে এবং দারিদ্র দূরীকরণ যদি পৃথিবীর থেকে দূরীকরণ যদি অন্যতম লক্ষ্য হয়ে থাকে, তাহলে এটার সুযোগ সুবিধা সম্ভাবনা সব এইখানেই অবস্থান করছে। তো বাংলাদেশের জন্য এটা সত্য। তৌফিক যে তথ্যগুলো দিল সেগুলি থেকে আপনাদের কাছে পরিষ্কার হয়েছে যে বাংলাদেশকে যদি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোতে হয়, গতবার যেটা আমরা বলেছিলাম এবারও আমরা সেটাই বলছি, এটা 2024 সালের আগে সম্ভব না। 2018 সালে যদি আমরা এখন যেই 3টি সূচক আছে তার ভিতরে অন্তত 2টি সূচকে আমরা ন্যূনতম মাত্রা অর্জন করতে পারি, তাহলে আমরা তালিকাতে অন্তর্ভুক্ত হব। অর্থাৎ আমরা পূরণ করলাম, পর্যবেক্ষণের ভিতরে যাব। তারপর
তারপর 6 বছর আমরা পর্যবেক্ষণের ভিতরে থেকে 2018 থেকে 2024 সালে যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা তালিকা থেকে বের হবে। এইটি হলো পরিষ্কার ব্যাপার। বাংলাদেশ নিম্ন আয় না স্বল্প আয় না উচ্চ আয় এখানে কোনো বড় বিষয় না, মানে এটা প্রাসঙ্গিক না এখানে, শুধুমাত্র মাথাপিছু আয়ের ক্ষেত্রটুকু ছাড়া। তো সেই দর্শক, রাজধানী সিরডাপ মিলনায়তনে স্বল্পোন্নত দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সংস্থাটির ডিস্টিংগুইশড ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা চলে আসছি পরের খবরে। হোসেনি দালান হামলার ঘটনায় 4 জনকে আটকের বিষয়ে এই মুহূর্তে ব্রিফিং করছে গোয়েন্দা পুলিশ। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এই ব্রিফিংটি চলছে, আমরা আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি। তার আগের দিন অর্থাৎ 22 অক্টোবর গাবতলীর কাছে যে আমাদের পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা হত্যাকাণ্ড সংঘটিত হয়, সেই হত্যাকাণ্ডেরও আসলে দেখা যায় গ্রেপ্তারকৃত মাসুদ রানা ওরফে সুমন সে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয় এবং এই তথ্যের ভিত্তিতে আমরা দেখতে পাই যে এই ঘটনা সহ বেশ কয়েকটি ঘটনা একই সূত্রে গাঁথা। তো সেই এক পর্যায়ে মাসুদ রানা ওরফে সুমন সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেই জবানবন্দির ভিত্তিতে খুব পরিষ্কার হয়ে যায় যে হোসনি দালানে মোট 5 জন এই গ্রেনেড হামলায় অংশগ্রহণ করেছিল। তো 5 জনের প্রথম দিকে যে যাদের আসার কথা ছিল তার ভিতরে এদের কমান্ডার যে সামরিক শাখার প্রধান অর্থাৎ এই সেকশনের মিলিটারি আমির বলে, মিলিটারি আমির মাহফুজ ওরফে শাহাদাত ওরফে আলবানি ওরফে হুজ্জা ওরফে মেম্বার, সে ছিল মূলত মূল পরিকল্পনাকারী এবং বাকি 5 জন এই হোসনি দালানের গ্রেনেড অ্যাটাকে অংশগ্রহণ করার কথা। কিন্তু এটিও তাদের আসলে প্রাথমিক টার্গেট ছিল না। তাদের টার্গেট ছিল তারা মোহাম্মদপুরে বিহারি কলোনিতে শিয়াদের কোন জায়গায় তারা শিয়াদের মসজিদে তারা হামলা করবে, কিন্তু পরবর্তীকালে এই উদ্দেশ্যেই তারা মোহাম্মদপুরে একটি বাসা ভাড়া নেয়। কিন্তু বাসা ভাড়া নেওয়ার পর তারা জানতে পারে যে শিয়া মুসলিমদের সবচাইতে বড় মসজিদ হলো হোসনি দালান। তখন তারা মোহাম্মদপুরের পরিবর্তে হোসনি দালানে আক্রমণের সিদ্ধান্ত নেয়। সেই অনুসারে তারা তড়িঘড়ি করে কামরাঙ্গীর চর এবং তার পাশাপাশি আরো মোট 2টি বাসা নেয় এবং সেখান থেকেই তারা এই হোসনি দালানে 22 তারিখের আগেই রেকি করে এবং 22 তারিখ রাতে তারা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু 22 তারিখে এএসআই ইব্রাহিম মোল্লা হত্যায় মাসুদ ওরফে সুমন ধরা পড়ে যাওয়ার কারণে তারা তাদের এই সিদ্ধান্তটি বিলম্বিত হয়, অর্থাৎ 22-এর পরিবর্তে তারা 23 তারিখ হামলার সিদ্ধান্ত নেয়। আর এদের সামরিক শাখার যে প্রধান অর্থাৎ যে নিহত হয়েছে শাহাদত ওরফে মাহফুজ, সে এই বাকি সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে অর্থাৎ এএসআই হত্যা হয়েছে এবং এটি নিয়ে যেহেতু ডিসিশন অনুযায়ী হয়নি